আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম। আমরা উপস্থিত হয়েছি ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ে আজকে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের একজন আহ, প্রাক্তন ছাত্র মমিনুল। এই মমিনুল এখান থেকেই তৃতীয় শ্রেণী থেকে পড়াশোনা শুরু করে এখন এবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সে এবার ইতিহাসে আহ, ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তার কাছ থেকে আমরা সফলতার গল্প শুনবো। মমিনুল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বেশ ভালো লাগছে যে তুমি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে তুমি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। এটা আমাদেরকে মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। আসলে তোমার শিক্ষা জীবন আসলে আমাদের এই ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুমি কখন থেকে পড়াশোনা শুরু করলে? আমার শিক্ষা জীবন স্বাভাবিক ছিল না, একটু অস্বাভাবিক। মানে আমি ক্লাস আচ্ছা। 3 তে এখানে ভর্তি হয়েছি। হওয়ার পর থেকে আমি অনেক পরিশ্রমী ছিলাম। এখান থেকে মানে আপনার সমাপনী পরীক্ষা দিয়েছিলাম 2015 সালে। 2015 জিপিএ সালে। 5 গ্রেডে গোল্ডেন পেয়েছিলাম একাই। জি। মানে অনেক কৃতিত্বের সাথে এখান থেকে পাশ করার পরে আমাদের ওই পামুলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে আচ্ছা। দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি। ওইখান থেকে আমি এসএসসি পাশ করার পরে রংপুরে মানে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছি। ওখান থেকে মানে আপনার জিপিএ 5 পেয়ে সাধারণ মেধাক্রমে ভিত্তিতে ভার্সিটিতে পরীক্ষা দিছি। দেওয়ার পর থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আচ্ছা, তাহলে তোমার চলার জীবনটা শুরু হয়েছে আমাদের এই ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমরা বলতে পারি এখানে তোমার পঞ্চম শ্রেণীতে রেজাল্ট কি ছিল? জিপিএ 5, এবং তুমি কি বৃত্তি পেয়েছিলে? ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছিলে, ধন্যবাদ। এরপরে তুমি ভর্তি হলে আমাদের এখানের আমাদের একই ক্যাম্পাসের একটা পামলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। সেখানে তুমি এখান থেকে এসএসসি পাস করলে। তোমার এসএসসি পাশের রেজাল্টটা একটু জানতে চাই আসলে। এসএসসি পাশের রেজাল্ট আমার একটু খারাপ ছিল, 4.67। ও আচ্ছা, গুড। 4.67। আমরা এতদিন ধরে জানতাম যে জিপিএ 5 না পেলে হয়তো জীবনে তেমন কিছু হয় না। তো তোমার কাছ থেকে জানলাম যে 4.67 পেয়ে তুমি এখান থেকে মেট্রিক পাস করার পরে তুমি ভর্তি হলে রংপুরের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা, সেখানে তুমি কোন বিভাগে পড়তে, বিজ্ঞান না আমার এসএসসিতে মানে বিজ্ঞান ছিল, পরে মানবিক মানে হিউম্যানিটিসে। আচ্ছা, সেখানে গিয়ে তোমার রেজাল্ট কি হলো আগে আমি সেই সম্পর্কে জানতে চাই। ওইখানে গিয়ে আমি জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5 পাইলে ওখানে? আচ্ছা, সাধারণে বৃত্তি পাইছি। আচ্ছা, সাধারণে বৃত্তি পেয়েছো। দিনাজপুর বোর্ডের মধ্যে তোমার একটা ভালো অবস্থান ছিল। আচ্ছা, এখন এইটুকু শুধু প্রথমে জানতে চাই তোমার পরিবার সম্পর্কে। আসলে তোমরা কয় ভাই বোন? আমি অত্যন্ত রুট ফ্যামিলি থেকে উঠে আসছি। আচ্ছা। আমার বাবা একজন কুলি শ্রমিক, আর হচ্ছে যে আমরা 3 ভাই। জি। আর মা গৃহিণী। খুব মানে স্ট্রাগল করে আমি এই পজিশনে আসছি। আচ্ছা, তোমার বাবার পেশাটা একটু তুমি ভালো করে বলো। একজন শ্রমিক, তাই না? উনি ট্রাকে কাজ করে। ট্রাকে কাজ করেন, একজন শ্রমিক। এবং তোমাদের বাড়িতে সেরকম বোধহয় পরিবেশ নাই সুন্দর করে ভালো করে টেবিলে এবং একটা ল্যাম্প জ্বালিয়ে সুন্দর করে পড়াশোনা করে একটা বড় কি বলবো টাচ ফোন নিয়ে কলেজে যাওয়ার সুযোগ বোধহয় তোমার হয়নি। না, অত সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করিনি। মানে অ্যাকচুয়ালি আমার মা পড়াশোনার বিষয়ে অনেক সেন্সিটিভ, উনি বিষয়গুলো বুঝে, সেই জন্য মানে আমাদের পরিশ্রম ছিল, আর ওনার ছিল মানে প্রচেষ্টা যে তুমি সামনে আগাও, সামনে যাও, এরকম। মানে আমার বাবা পড়াশোনার বিষয় অত বুঝে না, উনি বুঝেই না যে মানে বৃত্তি কোনটা প্লাস কোনটা, মানে আচ্ছা 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 আচ্ছা। তুমি এই পড়াশোনার প্রতি এত ঝোঁক তোমার কিভাবে আসলো? আসলে এখন তো দেখি আমি আমার স্কুল থেকে বা গ্রাম থেকে দেখি শিশুরা শুধু খেলছে বা মোবাইল নিয়ে সময় পাস করছে। বাট এই অবস্থা থেকেই তুমি কিভাবে তুমি নিজেকে তৈরি করলে বা কি স্বপ্ন দেখলে যে আমাকে এইভাবে পড়াশোনা করলে আমার জীবনে সফলতা আসবে? আসলে তোমার এই অনুপ্রেরণার জায়গাগুলো আমরা একটু জানতে চাই। ক্লাস 3 তে ভর্তি হয়েছি সবার শেষে। ক্লাস 4 এ মানে 2 রোল করতাম। মানে আমি বুঝতাম না যে পড়াশোনা কি, মানে জাস্ট পড়তাম। ক্লাস 5 এ অনেক মানে পড়াশোনা করছি, যে ক্লাস কি বৃত্তিগুলো জানতাম না, শুধু পড়াশোনায় করতাম। মানে এখানে আমাদের যা প্রাক্তন হেড টিচার ছিল নিরঞ্জন স্যার, তারপরে সাজি ম্যাম ছিল, লাভলি স্যার ছিল, ওনারা অনেক ভালো ছিল। আমি তখনও মানে পড়াশোনার মতো বুঝতাম না, দেখা দেখি মানে পড়াশোনা একটা মানে তখন পরিবেশ ছিল, মানে অ্যান্ড্রয়েড সেটের অত প্রচলন ছিল না, পড়তাম আমরা সবাই, মানে পড়তে হবে।
পড়ার পরে আস্তে আস্তে যত মানে উপরের লেভেলে উঠতেছিলাম ক্লাসগুলোতে, তখন মানে ততদিনে বুঝতেছি যে না, পড়াশোনার মহত্ব আছে, মানে এটা দিয়ে ক্যারিয়ার অনেক কিছু করা সম্ভব। তখন সামনে মানে পরে বোঝা গেছে আস্তে আস্তে। আমার ঠিক সেই সময় আমার খালাতো ভাই মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তো ও মানে আমার পড়াশোনার বিষয়ে অনেক গাইডলাইন দিত যে তুমি যদি কিছু করতে চাও তাহলে পড়াশোনা করতে হবে, অত্যন্ত যে মানে মানুষ হতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠকবা না কথা জীবনে। আচ্ছা, তাহলে তুমি যখন ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিচ্ছিলে তার আগে তো তোমাকে উচ্চ মাধ্যমিকটা পাশ করতে হতো। তো উচ্চ মাধ্যমিক সেই সময় যে তুমি সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলে, সেই সময় তুমি দৈনিক গড়ে কতটুকু পড়াশোনা করছিলে আসলে, এটুকু জানতে হচ্ছে। আমি মানে ওই পরীক্ষার 3 মাস আগে যে অনেকে পড়াশোনা করে, আমি ওইভাবে পড়াশোনা কোনোদিনও করিনি। আমি নিয়মিত 8 ঘন্টা 9 ঘন্টা এভাবে মানে শুরু থেকেই পড়ি, মানে মানে ক্লাসে কতটুকু পড়া দিল, মানে আমাদের ক্লাস কতটুকু, পড়াশোনা কতটুকু, আমি মানে জাস্ট ওইটুকুই পড়ি। পরীক্ষার আগে 3 মাস 4 মাস মানে তখন সিরিয়াল বোর্ডে সাপ্লিমেন্ট এগুলোই সলভ করি। সবথেকে বেশি বোর্ড বই পড়ি আমি, মানে আমি রেগুলার পড়াশোনা করি। মানে ও আচ্ছা আচ্ছা, তো পড়াটা ছিল রেগুলার। আসলে পরীক্ষার আগে যে আমাদের পড়ার একটা ধুম পড়ে যায় বা একটা খুব চাপ থাকে, সেই চাপটা তুমি নেও নাই, তুমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একই ধারাবাহিকভাবে পড়াশোনা করছো। এবং আবার শেষে ভর্তি যুদ্ধ হতে এইখানে তোমার প্রিপারেশনটা কেমন ছিল? কোনো কোচিং তুমি কি ভর্তি হয়েছিলে বা কোচিংকে কোনো অনুসরণ করছিলে, না বাড়ি থেকে পড়াশোনা করে বা ম্যাচে থেকেই তোমার এই সাফল্যগুলো, এবং তুমি কতগুলো ইউনিভার্সিটিতে এবার ভর্তির সুযোগ পেয়েছো? আচ্ছা, ভার্সিটি হচ্ছে একটা মানে লাক ফেভার করে এখানে, আর পরিশ্রমটা হচ্ছে 99%, ভাগ্য 1%। জি। আর ভার্সিটির প্রিপারেশনটা হচ্ছে কি আমাদের ওই 6 মাসে হয় না। অনেকে বলে যে আমি 6 মাস পরে ভার্সিটিতে চাই, এটা আমি মনে করবো যে অত্যন্ত আর্টসের ক্ষেত্রে নয়। মানে হচ্ছে যে আমাদের ভার্সিটির কোশ্চেনের প্যাটার্নগুলো হয় কি ক্লাস 6 থেকে, মানে এই বইগুলো থেকেই নেওয়া হয়, মানে জি। কোশ্চেনের প্যাটার্নগুলো। আর আমার নিচের ক্লাসগুলোতে আমি খুব সিরিয়াসলি ভালোভাবে মানে স্টাডি করছি, সেই জন্য আমার জন্য হয়েছে। আর আমি কোচিং ভর্তি হয়েছিলাম ফোকাজে, কিন্তু মানে অনলি 5 দিন গেছি, যার পরে আর ফোকাজে মানে কোচিং ভালো লাগে না। আর মানে কোচিংয়ে মানে অনেক ইয়াতে করে, মানে আর কোচিংয়ে গিয়ে ডিপ্রেশন ছাড়া কিছুই হয়নি, সেজন্য আমি কোচিংটা বন্ধ করে ম্যাথেই পড়াশোনা করছি। আচ্ছা, দৈনিক গড়ে কত ঘন্টা পড়াশোনা করছো? আমি যখন অ্যাপ্লিকেন্ট ছিলাম তখন 12 ঘন্টা রোজ পড়তাম, আচ্ছা। প্রত্যেক দিন। একদিনও এমন একটা দিন নেই যে আমি পড়ি না, এরকম বলতে পারবো না। আচ্ছা, দৈনিক 12 ঘন্টা, কমপক্ষে 12 ঘন্টা তুমি পড়াশোনা করছো। এবং এটাও আমরা জানছি তোমার কাছ থেকে যে তুমি 17 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছো শেষের দিকে আর কি, ভর্তির জন্য। কয়েকদিন করা হয়েছিল, পরে যখন পরীক্ষা টরীক্ষা হলো তখন মানে 2-1 জায়গায় চান্স হওয়ার পরে মানে আর পড়া হয়নি তখন। তাহলে আমাদের বাংলাদেশে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিলে এবং তোমার সাফল্যগুলো একটু যদি তুমি বলতে আর কি। মানে আমার ভাগ্যটা মানে সহায়ক ছিল অনেকটা, আবার মানে সহায় ছিল না। ঢাকা ভার্সিটি প্রিপারেশন ছিল করি, কিন্তু আমার ঢাকা ভার্সিটি মানে ইংলিশ রিটেনের জন্য হয় নাই। জাহাঙ্গীরনগরে হচ্ছিল 317তম মেরিট, পরে জাহাঙ্গীরনগরে আমি সাবজেক্ট চয়েস দিয়ে নেই। চট্টগ্রামে হচ্ছে 600, আর রাজশাহীতে হচ্ছিল 800 মেরিট। মানে পরে বললাম যে না, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বো। জিএসটিতেও সাবজেক্ট আসে মানে সিট, মানে আমার মেরিট আসছিল 4000। পরে বললাম যে না, আমি এক জায়গাতেই পড়বো, চট্টগ্রামেই। পরে দেখলাম যে আমি ইতিহাস নিলাম, কারণ আমার ইতিহাস মানে ভালো লাগে, সেই জন্য আমি ইতিহাস নিচ্ছি। তোমাকে অনেক অভিনন্দন, তোমার কাছ থেকে অনেক সাফল্যের গল্প শুনলাম। আমাদের এই গ্রাম বাংলার ছেলেমেয়েরা দিন দিন দেখছি আমরা, তুমি তো দেখছো এবং তোমার সাথে এর আগেও কথা হলো এই বিষয়গুলো নিয়ে, যে তারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে পড়তেছে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে। এগুলো থেকে উত্তরণের কোনো উপায় থাকলে বা তোমার পরামর্শ থাকলে সেটা আমরা তোমার কাছ থেকে শুনবো। আর সেই সাথে আমাদের যে বিদ্যালয় বা আমাদের গ্রামের এবং প্রত্যন্ত অঞ্চলের, অর্থাৎ আমাদের বাবা মার অ্যাবিলিটি না থাকলেও যে সম্ভব চেষ্টা করলে মহান রাব্বুল আলামিন যে আমাদেরকে অনেক উপরে নিতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি। হ্যাঁ, তোমার জন্য অনেক শুভকামনা থাকবে এবং তোমার পরামর্শগুলো শুনতে চাই। আসলে যারা আমার এই প্রত্যন্ত অঞ্চলে ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পামুলির আশেপাশে যেই সমস্ত ছেলেমেয়েরা আছে, এদের জন্য তোমার পরামর্শ কি? মানে পরামর্শ হচ্ছে কি, শিক্ষার মানে মহত্ব অনেক। মানে এখন মানে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের যে মানে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ে, যদি খোঁজ নেওয়া হয় দেখবেন কেউ কিন্তু বেকার বসে নেই। অবশ্যই কেউ মানে পাবলিক সেক্টরে না হলে প্রাইভেট সেক্টরে আছে সবাই,
কিন্তু ওই গ্রামে কিছু স্টুডেন্ট থাকে মানে অনার্সে ভালো করলো, করার পরে অমুকের ছেলে চাকরি পায় না, এরকম একটা টেন্ডেন্সি আছে। মানে আমার বাবাকে এরকম বলছে যে পড়াশোনা করে কী হবে, আমার বাবা তো কী হবে, কিছু পরের বিষয় পড়ে। মানে এগুলো কিছুই না, পড়াশোনা করলে মানে পড়াশোনা হচ্ছে একটা ইনভেস্ট বড় রকমের, এখানে ভালোভাবে বিনিয়োগ না করলে হবে না। মানে পড়াশোনাটা খুব মহত্বের সাথে নিতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি করে না, শিক্ষার মূল উদ্দেশ্য স্বশিক্ষায় শিক্ষিত হওয়া। মানে এটাই হচ্ছে আর এখন তোমার পরামর্শ বলো যে আমরা আসলে এই তোমার আশেপাশে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তোমার ভাই, তোমার ভাইস্তা বা তোমার সমবয়সী বা তোমার চেয়ে ছোট যারা আছে, এদের জন্য তোমার পরামর্শ বলো। পরামর্শ হচ্ছে কি যে মানে পড়াশোনা করতে হবে। আমি বলবো না যে তুমি 10 ঘন্টা করে পড়ো, মানে 4-5 ঘন্টা রেগুলার পড়াশোনা করলে, আর সৎসঙ্গটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে ভালো বন্ধু মানে চয়েস করতে হবে। আর পরিবেশ মানুষের উপর প্রভাব ফেলে, গার্ডিয়ানদের সচেতন হতে হবে, বিশেষ করে বাবা মা, যে আপনার ছেলেটা কোথায় গেল বা মেয়েটা কোথায়, এটা জানতে হবে, দেখতে হবে, তারপরে মানে ইয়া করতে হবে। আর পড়াশোনা করলে কেউ বেকার থাকে না যদি সে মানে ভালো মতো পড়াশোনা করে। আর যদি পড়াশোনা মানে ভালো মতো না করে, মানে কোনো মতো যে শুধু পাস করার জন্য, ওরকম পড়াশোনার মূল্য খুবই কম বাংলাদেশে। মানে পড়াশোনাটা মানে খুব সিরিয়াস মুডে নেওয়া উচিত, তাহলে অনেক ভালো কিছু হতে পারে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মমিনুল। তুমি ভবিষ্যতে আসলে কি হতে চাও? বড় হয়ে পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও, বা কিভাবে দেশের মানুষের সেবা করতে চাও, সমাজের সেবা করতে চাও? দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে। এখন ভবিষ্যৎ আগে বলা যাচ্ছে না, মানে পরে ভবিষ্যতে আমার স্বপ্ন হচ্ছে যে আমি বিসিএস পরীক্ষা দিব, প্রশাসনিক ক্যাডার হওয়ার আমার স্বপ্ন। আচ্ছা, তোমার প্রশাসনিক ক্যাডার স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে, এই প্রত্যাশা আমরা করছি আল্লাহর কাছে। আমরা এই দোয়া চাচ্ছি তোমার জন্য। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ ধরে যারা কথা শুনলেন, আমাদের এই ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আসলে আমরা সফলতার গল্পটা এই জন্যই শোনাতে চাই যে আসলে একজন শিশু বা একজন ছেলে বা মেয়ে, সে যদি চেষ্টা করে, তার পরিবার থেকে যদি সাপোর্ট পায়, তাহলে সে যেখান থেকেই বড় হোক না কেন, সে কিন্তু জীবনের সফলতার মুখ দেখবেই। আমরা জানলাম যে মোমিনুলের বাবা একজন সাধারণ মোটর শ্রমিক, তার বাড়িতে শোয়ার ঘরটুকু কোনো রকম আছে। আমরা একদিন মোমিনুলের বাড়িতে গিয়ে আপনাদের সাথে পরিচয় করে দেব। এবং এইটুকু আমরা জেনেছি, তোমার কি কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল বা কোনো বাটন ফোন ছিল? না, আমার মানে অ্যাপ্লিকেন্ট মানে সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো ফোন থাকলে ফেসবুক ইউজ করা হয়, ইউটিউব দেখা হয়, সেই জন্য আমার তখন ফোন ছিল না। আচ্ছা, মানে আমি ফোন নেই নাই, মানে যদিও প্রয়োজন ছিল, বললাম যে ফোন নেওয়া যাবে না এখন। আচ্ছা, সম্মানিত দর্শক যারা আপনারা দেখছেন, আমাদের ছেলেমেয়েরা বলছে যে ফোন ছাড়া পড়াশোনা চলে না। আমরা তাহলে জানতে পারলাম যে একটা মানুষ 3টা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে তার পড়ার সুযোগ হয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন, এবং কোনো রকম অ্যান্ড্রয়েড বা বাটন ফোন ছাড়া। তাহলে আমাদের যদি লক্ষ্য থাকে ঠিক, আর আমরা যদি চেষ্টা করি, আমাদের সফলতা আসবে, আমরা যেখানে থাকি না কেন। তোমাকে মুমিনুল আমাদের বিদ্যালয়ে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমার বাবা মাকে, যারা তোমাকে এত কষ্ট করে এই জায়গাতে এনে দাঁড় করিয়েছেন। আর শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি তোমাকে এই সফলতা দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। শেষ করে দাও।